অবৈধ ইউনূস সরকার ক্ষমতা দখলের পর তিন বাহিনীর হঠাৎ করে কয়েক বিলিয়ন ডলারের সমরাস্ত্র কেনা, নতুন প্রতিরক্ষা চুক্তি করা, প্রযুক্তি ট্রান্সফার এবং কারখানা স্থাপনের চুক্তি করছে। এসব এমন সময়ে ঘটছে যখন দেশের অর্থনীতি চাপে, ঋণ বাড়ছে, রাজস্ব কমছে আর খাদ্য নিরাপত্তা বিপুল ঝুঁকিতে পড়েছে। শেখ হাসিনা সরকারের ১৫ বছরের সময়টায় উন্নত অস্ত্র কেনা প্রায় বন্ধ ছিল। চীনের ২ পুরনো সাবমেরিন কেনার পর রাশিয়ার সু-35 বা ফ্রান্সের রাফায়েল কোনোটাই শেষ পর্যন্ত কেনা হয়নি। বাজেট বরাদ্দও তুলে নেওয়া হয়েছিল। কিন্তু দেশে যখন দুর্ভিক্ষের আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল, এমনকি এনবিআর এর চেয়ারম্যানও বলছেন যে বাংলাদেশ ঋণের ফাঁদে আটকা পড়েছে, তখন ঋণ করে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ কেন সমরাস্ত্র কিনছে বলুন তো? যুদ্ধটা কার সঙ্গে করতে যাচ্ছে বাংলাদেশ? নাকি ইউনূস এবং তার তিন বাহিনী প্রধান এই অবৈধভাবে ক্ষমতা দখলের মওকাকে কাজে লাগিয়ে অপ্রয়োজনীয় অস্ত্র কিনে কমিশন বাগিয়ে নিচ্ছে? চলুন বিষয়টি নিয়ে আলোচনা করা যাক অন্তত। ইউনূস ক্ষমতা দখলের পর থেকে সামরিক বাহিনী একের পর এক অস্ত্রের চুক্তি আর অর্ডার দিচ্ছে। চীনের 4.5 প্রজন্মের J-10C কেনার পাশাপাশি দক্ষিণ কোরিয়ার সাথে 6টি KSS-1 সাবমেরিন কেনার আলোচনা এগোচ্ছে, যার মূল্য 2 থেকে 4 বিলিয়ন ডলারের মধ্যে হতে পারে। পাল্টা প্রস্তাব হিসেবে চীনও E-1 ক্লাস সাবমেরিন দিতে পারে বলে ধারণা। এর বাইরে থ্যালেস আর লিওনার্দো থেকে উন্নত র্যাডার, তুরস্ক থেকে রকেট, আর্টিলারি, ড্রোন, শর্ট রেঞ্জ মিসাইল সহ প্রচুর হালকা এবং মাঝারি অস্ত্র ইতিমধ্যে এসে গেছে বাংলাদেশে। লালদিয়া কন্টেনার টার্মিনালের প্রস্তাবও 14 বছরের বেশি সময় ধরে ঝুলেছিল। দুবাই পোর্ট অথরিটির প্রস্তাব স্থগিত রাখা হয়েছিল বছরের পর বছর, কিন্তু ইউনূস সরকার সবই বিদেশিদের হাতে তুলে দিয়েছে, সেটা আপনারা জানেন। এই কারণে ইউনূস সরকার শেষ পর্যন্ত দায়িত্বে থাকা অবস্থায় যত চুক্তি আছে সেগুলো এগিয়ে নিতে চাইছে। ধারণা করা হচ্ছে বিএনপি যদি ক্ষমতায়ও আসে, তাহলে বিএনপি এসব ক্রয় করতে পারবে না, এসব অস্ত্র ক্রয় করতে পারবে না, এসব বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্তগুলো ঝুলিয়ে রাখবে। কিছুদিন আগে আরব আমিরাতের রাষ্ট্রদূত খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে সরাসরি জানিয়ে দিয়েছিলেন যে বেঁধে দেওয়ার শর্তে বাধা দিলে কেবল আমিরাত নয়, সৌদি সহ অন্যান্য আরব বিনিয়োগও থেমে যাবে। এমনকি শ্রমিক পাঠানো বা আমিরাতে থাকা বাংলাদেশিদের আকামা নবায়নের সমস্যা হতে পারে। এই বার্তা যথেষ্ট ছিল। তারেক জিয়া কয়েকদিন আগেও বলেছিলেন যে বন্দর বিষয়ে সিদ্ধান্ত নেবে শুধু নির্বাচিত সরকার। এখন তিনি নীরব, বিএনপি জামায়াত চুপ, সরকারের চুক্তি হয়ে গেছে, বাংলাদেশের বন্দরগুলো সব বিদেশিদের হাতে চলে গেছে। এরই মধ্যে বাংলাদেশের বিমান বাহিনী এবং ইতালির লিওনার্দো এসপি এর মধ্যে এলওআই সই হয়েছে, যার অধীনে এয়ারফোর্স ফ্রন্টলাইন মাল্টিরোল কমব্যাট অপশন হিসেবে ইউরোফাইটার টাইফুন পেতে পারে। ইউক্রেনের যুদ্ধ পরবর্তী অবস্থায় ইউরোপীয় কোম্পানিগুলো নতুন বাজার খুঁজছে। বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ বাড়তে থাকা অবস্থায় এই প্রস্তাবগুলো অযাচিত মনে হচ্ছে অনেকের কাছে। রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্তহীনতা আর বাইরের প্রভাবের কাছে নতি স্বীকারের প্রবণতা মানুষকে ক্লান্ত করেছিল হয়তো। দেশে বিদেশে ক্ষমতা ধরে রাখার অন্ধ প্রচেষ্টার একটা সীমা আছে, এ ধারণা ক্রমে জোরালো হচ্ছে এবং ইউনূস এই সুযোগে অনেক ব্যবসা করে নিচ্ছে বিদেশিদের সঙ্গে। হয়তো সেনাবাহিনীর নেতৃত্বে যারা আছেন তারাও মনে করছেন যে বিএনপি ক্ষমতায় এলে তাদের ক্রয় বাণিজ্য বন্ধ হয়ে যাবে, রাজনৈতিক নেতাদেরকে ভাগ দিতে হবে। এরকম অনুমান থেকেই হয়তো চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, তুরস্কর সাথে টানা অস্ত্র কেনার তৎপরতা ইতিমধ্যে বড় আকারের ক্রয় সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে শেষ করে ফেলতে চাইছে এই তিন বাহিনী প্রধান। এখন যে তিন বাহিনী প্রধান আছে তারা এই মুহূর্তে দেশে বিদেশে বাংলাদেশের যে ছবি আঁকা হচ্ছে, তাতে ছবিটা এমন যে সেটির প্রথম স্তরই হলো আর্থিক টানাপোড়েন, খাদ্য নিরাপত্তা সংকট এবং ঋণের বাড়তি বোঝা। অন্য স্তরে দেখা যাচ্ছে দ্রুত সামরিক ব্যয় বৃদ্ধি, বহু দেশ থেকে অস্ত্র ক্রয় এবং প্রতিরক্ষা প্রযুক্তি আনার তাড়া। এই দুইটি বাস্তবতা পরস্পর বিরোধী, এটা পুরনো বিতর্কের কেন্দ্রবিন্দু। রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়ার সময় সাধারণত অর্থনীতি আর নিরাপত্তা একে অন্যকে ঠেলে দেয় না, কিন্তু সংকটকালে সিদ্ধান্তগুলো কখনোই সোজাসাপটা হয় না, বরং নিরাপত্তাহীন রাজনৈতিক পরিবেশ,
অনিশ্চিত বৈদেশিক সম্পর্ক এবং সামরিক প্রতিষ্ঠানের হিসাব নিকাশ অর্থনীতিকে ছাড়িয়ে প্রভাব বিস্তার করে। বাংলাদেশের বর্তমান আলোচনায় মূল গল্পটা এখানেই। প্রথম স্তরটা হচ্ছে ঋণ, আর্থিক চাপ, রাজস্ব কমে যাওয়া এবং খাদ্য ঝুঁকি। কর জিডিপি অনুপাতে কমে যাওয়ার মানে হচ্ছে রাষ্ট্রের হাতে নীতি চালানোর সরঞ্জাম কমে গেছে। বাহ্যিক ঋণ দ্রুত বাড়ছে, মানে মুদ্রায় চাপ, রিজার্ভে চাপ আর নীতি অসামঞ্জস্যতার সুযোগ। আন্তর্জাতিক হিসাব অনুযায়ী খাদ্য নিরাপত্তার ঝুঁকি বাড়ছে, সবচেয়ে দুর্বল জনগোষ্ঠী এখনো দুর্বল রয়ে গেছে। এই অবস্থায় সাধারণ অর্থনৈতিক যুক্তিতে সামরিক ব্যয় বাড়ানো উচিত নয়, কিন্তু বাংলাদেশ সামরিক খাত বিপরীত পথে ছুটছে। বহু দেশ থেকে ফাইটার জেট, সাবমেরিন, রেডার, আর্টিলারি, মিসাইল সবচেয়ে ব্যয়বহুল লাইনে বাংলাদেশের আগ্রহ বাড়ছে এবং একই সঙ্গে এগুলো কেনা হয়ে গেছে বা চুক্তি হয়েছে বলে জানা যাচ্ছে। যখন সরকার দুর্বল হয় তখন সামরিক বাহিনীকে সন্তুষ্ট রাখার জন্য এসব অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে, এসব কেনাকাটা বাড়ানো হয় এবং বড় ধরনের এসব শান্তি বিনিয়োগ হয়ে দাঁড়ায় নিরাপত্তা সিদ্ধান্তের কারণে নয়, বরং শাসনকে রক্ষা করার জন্য। ইউনূস সেটা করছেন। আরো মজার ব্যাপার হলো এইসব অস্ত্র কেনার সঙ্গে দেশীয় কন্ট্রাক্টর, মধ্যস্বত্বভোগী, প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান এবং কিছু প্রভাবশালী গোষ্ঠীর লাভ জড়িয়ে থাকে। এটা শুধু বাংলাদেশে নয়, বিশ্বজুড়ে বাস্তবতা। যখন রাজনৈতিক জবাবদিহি কম এবং এসব লেনদেন তখন আরো দ্রুত হয় এবং সেটাই বাংলাদেশে হয়েছে। তাড়াহুড়া করে চুক্তি সই করা হচ্ছে, প্রযুক্তি ট্রান্সফার নেওয়া হচ্ছে, নতুন নৌজাহাজ বা ফাইটার জেট কেনা হচ্ছে। সবই এক ধরনের উইন্ডো অফ অপরচুনিটির ব্যবহার, কারণ অনিশ্চিত শাসন পরিস্থিতিতে ভবিষ্যৎ সিদ্ধান্ত কোন দিকে যাবে কেউ জানে না। ফলে সামরিক উচ্চ পর্যায়ে প্রযুক্তি বিক্রেতা দেশ এবং দেশীয় ব্যবসায়ীরা সবাই দ্রুত লাভবান হওয়ার চেষ্টা করছে। এটা অর্থনৈতিক যুক্তি না, ক্ষমতার যুক্তি হয়ে দাঁড়াচ্ছে। ওদিকে অস্ত্র বিক্রেতা দেশগুলোর নিজস্ব রাজনৈতিক হিসাব আছে। ইউরো ফাইটার বা জে-10 কেনার আলোচনার পেছনে শুধু সামরিক প্রয়োজন কাজ করছে না, বরং সংশ্লিষ্ট দেশের ভিন্ন কূটনৈতিক লক্ষ্য আছে। তারা ডক্টর ইউনূসকে সমর্থন দেওয়ার বদলে এসব কেনাচ্ছে এবং দক্ষিণ এশিয়াতে তাদের নিজেদের উপস্থিতি বাড়াতে যাচ্ছে, বাণিজ্যিক বাজার ধরে রাখতে চাইছে, আর বড় শক্তিগুলোর প্রতিযোগিতা নিজেদের অবস্থানও বাংলাদেশের মাধ্যমে ধরে রাখতে চায়। দুর্বল অর্থনীতি, নাজুক শাসন, উচ্চ ঝুঁকি, এমন রাষ্ট্রগুলোই এদের কাছে লাভজনক বাজার হিসেবে দেখা হয় এবং বাংলাদেশ সবচাইতে একটা এরকম নাজুক ঝুঁকিপূর্ণ দেশ। বাংলাদেশ কি কোনো যুদ্ধের আশঙ্কা করছে? বাস্তব নিরাপত্তা মূল্যায়ন করলে দেখা যায় বাংলাদেশ এমন পরিস্থিতির সামনে নেই যেটা বড় আকারের যুদ্ধের শঙ্কা তৈরি করে। ভারত বা মিয়ানমারের সঙ্গে উত্তেজনা থাকলেও সেগুলো যুদ্ধ ঝুঁকিতে রূপ নেয়নি, তাই ব্যাপক অস্ত্র কেনা সরাসরি যুদ্ধ ভয় থেকে আসছে বলে মনে হয় না। যা বেশি কার্যকর ব্যাখ্যা তা হলো শাসন স্থিতির সংকট, রাজনৈতিক অনিশ্চয়তা, সামরিক প্রতিষ্ঠানের চাহিদা, বৈদেশিক প্রতিযোগিতা এবং জবাবদিহিহীন নীতি প্রক্রিয়া এবং ইউনূস সরকারকে সমর্থন, নির্বাচনকে বৈধ করে নেওয়া, এসব একসঙ্গে মিলিয়ে একটা হাই স্পিড প্রতিরক্ষা ব্যয় তৈরি করেছে। এই ব্যয় অর্থনীতির চাপ বিবেচনায় নেওয়া হচ্ছে না, বরং রাজনৈতিক প্রয়োজন বিবেচনায় নেওয়া হচ্ছে। আর বাংলাদেশে চলছে ভয়ঙ্কর খাদ্য সংকট এবং সরকার নিজেই স্বীকার করছে বাংলাদেশ ঋণ ঝুঁকিতে পড়েছে। এগুলো সবই সাংঘর্ষিক। একটি রাষ্ট্র যখন বাজেট সংকটে পড়ে তখন অর্থনীতি পুনর্গঠন, সামাজিক সুরক্ষা, খাদ্য নিরাপত্তা, কৃষিখাতে বিনিয়োগ বাড়ানোই হওয়া উচিত প্রথম পদক্ষেপ। বাংলাদেশ এখন যেসব জেলায় খাদ্য ঝুঁকি বাড়ছে সেগুলো জলবায়ু দুর্যোগ প্রবণ অঞ্চল। সেখানে বিনিয়োগ শ্লথ হলে সংকট আরো বড় আকার নেবে। এমন পরিস্থিতিতে সামরিক ব্যয় বাড়ানো মানে হচ্ছে অগ্রাধিকার উল্টো পথে নেওয়া। দীর্ঘমেয়াদে ফল হতে পারে দুটি। প্রথমত, অর্থনীতি দুর্বল হয়ে যাবে, দ্বিতীয়টি, সামাজিক অবস্থা ভেঙে পড়বে। যখন রাষ্ট্র ঋণ পরিশোধের চাপে পড়ে আর জনগণ খাদ্য নিরাপত্তার ভোগে, তখন ব্যয় সংকোচন শুরু হয় সেই খাতগুলোতে যেগুলো মানুষের সরাসরি জীবিকাকে টিকিয়ে রাখে, সামরিক খাত নয়। এটাই সবচেয়ে বড় অর্থনৈতিক ঝুঁকি, কারণ সামরিক ব্যয় একবার বাড়ালে তা কমানো কঠিন, আর সেই টাকা আর ফিরে আসে না। অন্যদিকে খাদ্য নিরাপত্তা, কৃষি এবং মানব উন্নয়ন যেসব খাত রাষ্ট্রকে টেকসই করে সেগুলো ধাক্কা খায়। তার মানে অর্থনৈতিকভাবে নাজুক, খাদ্য ঝুঁকিতে থাকা এবং বৈদেশিক ঋণে ভারাক্রান্ত একটি রাষ্ট্র যদি একই সঙ্গে বহু বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তিতে প্রবেশ করে তাহলে তার প্রধান ব্যাখ্যা যুদ্ধ নয়, বরং ক্ষমতা রক্ষার প্রয়োজন, সামরিক প্রতিষ্ঠানের দীর্ঘদিনের দাবির চাপ, বাহ্যিক প্রভাবের প্রতিযোগিতা এবং বিশেষ গোষ্ঠীর অর্থনৈতিক স্বার্থ এসব বেশি কার্যকর করে। এক্ষেত্রে ডক্টর ইউনূসের স্বার্থও আছেন। তার কোনো সংগঠন যদি এসব অস্ত্র ডিল করে থাকে আমরা আশ্চর্য হব না।
অগ্রাধিকার এখন মানুষের খাবার নয়, তার কাছে রাষ্ট্র পরিচালনা কাঠামোর অভ্যন্তরীণ বিষয় হিসাব হয়ে দাঁড়াচ্ছে। আর এখানেই সবচেয়ে বড় ঝুঁকি যে যেসব সিদ্ধান্ত বহু দশক দেশের ভবিষ্যৎকে প্রভাবিত করবে সেগুলো নেওয়া হচ্ছে এমন সময় যখন একটি অবৈধ সরকার ক্ষমতায়, যাকে কোনো নির্বাচনে অংশ নিতে হবে না এবং নির্বাচনের মাধ্যমে যে আসেনি, এবং রাষ্ট্রের আর্থিক শক্তি দুর্বল, সমাজ চাপের মধ্যে এবং নীতি প্রক্রিয়া স্থিতিশীল নয়। এই বৈপরীত্য ভবিষ্যতের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ তৈরি করবে এবং বাংলাদেশকে হয়তো একটা যুদ্ধেই ঠেলে দেবে। আমরা জানি না এত অস্ত্র না হলে কেন কিনছে বাংলাদেশ। এত যুদ্ধ সাজে সজ্জিত হওয়ার জন্য বাংলাদেশের ৩ বাহিনী প্রধান এই মুহূর্তে কি নিয়ে দৌড়াচ্ছেন বলেন তো? প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। ভালো থাকবেন সবাই।